নমস্কার, শুনছেন সাহিত্যিক শ্রী অতীন বন্দ্যোপাধ্যায়ের নীলকণ্ঠ পাখির খোঁজে। আজ উপন্যাসের পঞ্চম পর্ব। তখন বিকেল বেলা, বর্ষার জল মাঠে থই থই করছে। জোটন গোপাট ধরে জল ভাঙতে থাকলো। সে সাঁতার কেটে পাশের গ্রামে উঠে যাবে। সে জলজ ঘাসের ফাঁকে ফাঁকে ঝোপ জঙ্গল অতিক্রম করে কেবল সাঁতার কাটছে। সে সাঁতার কেটে ঠাকুরবাড়ির সুপারি বাগানে উঠে দেখল একটাও সুপারি পড়ে নেই। ঘাটে একটা তেমাল্লা নৌকা বাঁধা। ছইয়ের নিচে দুই মাঝি নাক ডাকিয়ে ঘুমোচ্ছে। জলে সে সারাক্ষণ সাঁতার কেটেছে। শাড়ি ভিজে গেছে। জবা ফুল গাছটার নিচে দাঁড়িয়ে সন্তর্পণের শাড়িটাকে খুলে চিপে ফেলল। তারপর ফের প্যাঁচ দিয়ে পড়তেই মনে হলো কোথায় যেন কারা চিড়া করছে, তালের বড়া ভাজছে। সে নাক টেনে গন্ধ নিল। চিড়াকোটার শব্দ ভেসে আসছিল। মামাদের এখন ভাদ্র মাস। ভিটা জমিতে আউশ ধানের চিড়া। সে ভাবল চিড়া কুটে দিলে ওর নসিবটা খুলে যাবে। সে বাড়ির ভেতর ঢুকে গেল। দেখল মাইজাকর্তা পশ্চিমের ঘরে তক্তাপোষে একটা মোটা পুঁথি পড়ছেন। জোটন মাইজাকর্তাকে দেখেই দরজার সামনে দাঁড়ালো। কে দাঁড়িয়ে আছে? চোখ তুলতেই দেখলেন আবেদ আলীর দিদি জোটন। জোটনের শরীরটা একটু রুগ্ন দেখাচ্ছে। চুল জোটনের নেই বললেই হয় এবং সনের মতো। মুখে কোনো কমনীয়তা নেই। ওর শরীরের গঠনটা কেমন যেন ভেঙে যাচ্ছে। গালে মেচেতা, সুতরাং মুখটি কুৎসিত দেখাচ্ছিল। ভূপেন্দ্রনাথ বলল, কিরে জুটি, তুই? হ কর্তা, আমি আবার ফিরে আইসি। আবার তরে তালাক দিল? হ, কিন্তু নিব্বইংসায় না দিল পোলা, না দিল এক ফালি তেনা। পোলা না দিছে ভালো করছে, পোলা আইনা খাওয়াইব কি? জোটন সেটা ভালো করে বোঝে বলে অন্য কথা আর বলল না। মাইজাকর্তা আবার বড় পুঁথিতে মন দিয়েছেন। চশমার ভিতর কর্তার সহৃদয় মুখ দেখে বলতে ইচ্ছে হলো, মাইজাকর্তা, আমার এই পুরান দুরান যা হয় একখানা ঠিক কইরা দেন। কিন্তু বলতে পারল না। যেন বললে শোনাতো সেই ফকির সাহেব এসেছিলেন। কষ্টের যা কিছু সঞ্চয় ছিল, মোটা ভাত, একটু শুকনো মাছের বাটা দিয়ে মানুষটা সবকটা ভাত খেয়ে সেই যে চলে গেলেন, আর এলেন না। যেন জোটন এই দরজায় দাঁড়িয়ে মনে করতে পারে ফকির সাহেব হুঁকো খাচ্ছিলেন, সব পোটলা পুটলি যত্ন করে বাঁধা, যেন তিনি উঠবেন, হুঁকো খাওয়াটা বাকি। জোটন ধৈর্য ধরে বসে থাকতে পারেনি। সে বলেছিল, ফকির সাহেব, আমারে লইয়া যাইবেন না? ফকির সাহেব ঝোলাঝুলি কাঁধে নিতে নিতে বলেছিলেন, আইজ না, অন্য দিন হইব। কোরবান শেখের শিন নিতে যামু, কবে ফিরমু ঠিক নাই। সেই যে বলে চলে গেলেন, আর এলেন না মানুষটা। আর আসবেন কিনা ঠিক নেই। তাকে একটা মানুষ ঠিক করে দেবার জন্য সে যেন দৌড়ে দৌড়ে ঘুরছে। আমারে একটা পুরান দুরান যা হয় ঠিক কইরা দেন। বলতে সাহস পেল না। 3 বার তালাক এই শরীরকে যেন দুর্গন্ধময় করে রেখেছে। মাইজাকর্তা বললেন, কিছু কবি? কি কমু গো কর্তা, আমার চলে কি কইরা? আবার তোর পাগলামি আরম্ভ হইছে, এইটা ঠিক না। মাইজাকর্তা বুঝতে পারছিলেন পুরান দুরান মানুষ ঠিক করে দেবার কথাটা সে বলতে এসেছে। জোটন কর্তার মুখে এমন কথা শুনে আর দাঁড়ালো না। আতা বেড়ার পাশ দিয়ে ভিতর বাড়িতে ঢুকে গেল। ধনমামি বড় মামি দাঁড়িয়ে আছেন। হারান পালের বউ চিড়া কুটে দিচ্ছে। মালতী সঙ্গে আছে। জোটন বলল, দেন, আমি চিড়া কুটি। জোটন অতি অল্প সময় চিড়া কুটে খোলায় ছড়িয়ে দেখালো। সে যে ভালো চিড়া কুটতে পারে, চিড়াগুলি ওর বেশ বড় বড় হয়, খোলায় ছড়িয়ে যেন সকলকে দেখাতে চাইল। জোটন ওর চিড়াগুলি অন্য একটা বেতের ঢাকিতে রাখল। শশীবালা এই চিড়া দেখলে খুশি হবেন। যাবার সময় 1 খোলা চিড়া ওরা আঁচলে ঢেলে দেবেন। ধনবউ বলল, তোর নাকি এবার বিয়া বসনের শখ হইছে? ও হাল্লা, এটা এতদিনে জানলেন, কিন্তু পাইতাছি কই? তোর ক্ষমতা আছে জুটি। কি যে কন আপনারা, শরমের কথা আর কইয়েন না, এটা গদরের কথা। আপনারও আছে, আমারও আছে।
আপনি সুখ পান কথা কন না, কর্তা আসে যায়। আমার মানুষ নাই, মানুষ আসে না যায় না, সুখ পাই না কথা কই। এইসব বলে জোটন চিরা কুটতে থাকলো ফের। ওর মুখে এক রকমের শব্দ, শব্দটা কোড়া পাখির ডাকের মতো। ভাদ্র মাস বলেই এত গরম, এবং তালের পিঠা হচ্ছে বাড়ি বাড়ি, তার গন্ধ গ্রামময় মাঠময়। হারানচন্দ্রের বউ ধান খোলাতে ভাজছে, শুকনো কাঠ গুঁজে দিচ্ছেন শশীবালা। সকলেই কোনো না কোনো কাজে ব্যস্ত। জোটন একটু জল চাইল, বড় বউ জল আনতে গেছে কুয়াতে। আর এ সময় জাম গাছে একটা ইষ্টি কুটুম পাখি ডাকল। দুধারে বস্তা পাতার সময় সে চোখ তুলে দেখল গাছে পাখিটা ডাকছে। সে বলল, ধন মামি, গাছে ইষ্টি কুটুম পাখি, মেহমান আসবো। রান্নাঘরে পবনকর্তার বউ, তার ছেলেপুলে সবাই বেড়াতে এসেছে। শশীবালা এই বর্ষাকালটা সব নাইয়রীদের জন্য যেন প্রতীক্ষায় বসে থাকেন। সারা বর্ষাকাল কুটুম আর কুটুম। ধনবউ তখন নিঃশ্বাস ফেলতে পারে না। ধনবউকে সারাদিন হেসেলে পড়ে থাকতে হয়। মুখ ফসকে ধনবউ বলে ফেলেছিল আর কি, হার কুটুম না। কিন্তু ঘরে পবনকর্তার বউ, সে বলতে পারল না, পাখিটারে উড়াইয়া দে জুটি, সারা বর্ষাকাল কুটুম আর কুটুম, দিন রাইত নাই আইতাসে যাইতাসে। অথচ বুড়ো ঠাকুরুন শশীবালার বড় শখ কুটুমে। কোন কুটুম কি খেতে পছন্দ করে শশীবালার সব মুখস্থ। এ সময় মেঘনা পদ্মাতে ইলিশের ঝাঁক উঠতে থাকবে। জোটন জানত এ সময় ঠাকুরুন কুটুমের জন্য ভালো মন্দ খাবার, অথবা নাইয়রীরা ঘুরে বেড়াবে ঘরময়। উঠোনময় শিশুদের কোলাহল, ঘাটে ঘাটে নৌকা বাঁধা, এই সব দৃশ্য। আর জোটন তখন দেখল হারানপাল নৌকা থেকে এক গন্ডা ইলিশ নামাচ্ছে। বড় বড় ইলিশ, রূপোর মতো উজ্জ্বল রং অবেলার রোদে চিকচিক করছিল। জোটন ইলিশ মাছগুলি দেখে চোখ নামাতে পারছে না। ওর ইলিশ মাছগুলির দিকে তাকিয়ে থাকা খুব করুণ অথবা রহস্যময় মনে হয়, যেন কতদিন এইসব মাছের স্বাদ ভুলে গেছে জোটন। শশীবালা এসব লক্ষ্য করে বললেন, রাইতে খাইয়া যাইস জুটি। জুটির চোখ দুটো কেমন সহসা উজ্জ্বল হয়ে উঠল। সে বলল, ঠাইন্দি, মাছগুলির পেটে ডিম হইব মনে হয়, তরে ডিম ভাজা দিতে কমু। সে আর কি বলবে ভেবে পেল না। এক মনে আবার চিরা করতে থাকল। সেই কোড়া পাখির ডাকটা ওর ভিতর থেকে এখনো উঠছে। ওর পরনের শতচ্ছিন্ন শাড়িটা এতক্ষণে শুকিয়ে উঠেছে। বড় বউ জোটনকে এক খোলা চিরা দিল খেতে, সে খেল না। আঁচলে পোঁটলা বেঁধে নিল। পল্টু এনে কটা কাঁচা সুপারি দিল, আঁচলে তা বেঁধে নিল। রাত হয়ে যাচ্ছিল অনেক। সে কলাপাতা ধুয়ে বসে থাকল, রান্না হলেই সে খেতে পাবে। জোটন খেতে বসে পেট ভরে খেল, চেটে পুটে খেল, বড় যত্নের সঙ্গে ভাত কটি খেল। বেগুনের সঙ্গে ইলিশ মাছের স্বাদ এবং আউশ ধানের মোটা ভাত জোটনকে এই পরিবারের সহৃদয়তা সম্বন্ধে অভিভূত করছে। বুড়ো ঠাকুরুন ধনবউর উদারতা যেন এই পরিবারের পাগল ঠাকুরের মতো। এই ভোজনের সঙ্গে রাতের জ্যোৎস্না এবং এক পাগল মানুষের অস্তিত্ব, বুড়ো কর্তার সাত্ত্বিক ধারণা, ভূপেন্দ্রনাথের সততা, সব মিলে জোটনকে সুখ দিচ্ছে। আর কতকালের মেহমান যেন এইসব পরিবার। সে বড় বউকে ডেকে বলল, মামি গো, অনেকদিন পর দুইটা প্যাট ভইরা ভাত খাইলাম, এ খাওনের কথা ভুলতে পারি না। বড় বউ ওর দুঃখের কথা শুনে বলল, তুই যে বললি কোন দরগার এক ফকির সাহেব তোকে নিকা করতে চায়। কি যে কন মামি, খোয়াব তো কত দেখলাম গো মামি, কিন্তু আল্লাহর মর্জি না হইলে আপনি আমি কি করমু। কেন, আবেদ আলী যে বলে গেল ফকির সাহেব এসেছিল? আইছিল, প্যাট ভইরা ভাত গিলছিল। গিলা আমারে কয় কি, আপনি থাকেন, আমি কোরবান শেখের শিন নিতে যামু, ফিরনের সময় আপনারে লইয়া ফিরমু। এই বইলা নিব্বইংসায় আইজও গেছে কাইলো গেছে মামি। যখন বলে গেছে তখন ঠিকই আসবে। জোটন আর কোনো কথা বলল না। সে কলা পাতায় সব এঁটোকাটা তুলে জাম গাছের অন্ধকার অতিক্রম করে বড় ঘরের পিছনে এসে দাঁড়ালো। গন্ধপাদালের ঝোপ ছাড়িয়ে সে তার এঁটোকাটা নিক্ষেপ করল। জ্যোৎস্না রাত বলে এই ঝোপ জঙ্গল, দূরের মাঠ, সবুজ ধান ক্ষেতের অস্পষ্ট ছবি তার ভালো লাগে।
সে হিসাব করে বুঝল প্রায় 2 সাল হবে গতর আল্লাহর মাসুল তুলছে না। বিশেষ করে এই রাত এবং ঝোপ জঙ্গলের ইতস্তত অন্ধকারের ছবি অথবা আকণ্ঠ ভোজনে এক তীক্ষ্ণ ইচ্ছা জোটনকে কেমন কাতর করছে। ফকির সাহেবকে এ সময় বড় বেশি মনে পড়ছিল। সে বড় মামির কাছ থেকে একটা পান চেয়ে নিল। কাঁচা সুপারি একটা আস্ত চিবোতে চিবোতে বাগানের ভিতর ঢুকে গেল। এক মন্ত্রবৎ ইচ্ছাশক্তি এই বাগানের ভিতর ওকে কিছুক্ষণ রেখে দিল। যদি একটা পাকা সুপারি, গাছ থেকে টুপ, এই শব্দ ঘাসের ভিতর। সে কান খাড়া করে রাখল। কোথায় টুপ এই শব্দ জেগে উঠবে, কখন বাদুড়েরা উড়ে আসবে। কিন্তু একটা বাদুড়ও উড়ে এলো না, টুপ শব্দ হলো না। শুধু কাঁচা সুপারির রসে মাথাটা কেমন ভারী ভারী, নেশার মতো মনে হলো। সে এখন জলে নেমে যাবে, সাঁতার কেটে গ্রামে উঠে যেতে হবে। জ্যোৎস্না রাত, জলে সাদা জ্যোৎস্না, এবং জোটন জলে নেমে যাচ্ছিল। ধীরে ধীরে সে শাড়ি হাঁটুর ওপর তুলে ফেলল। যত জলে নেমে যেতে লাগলো তত সে শাড়ি ক্রমে ওপরে তুলে তুলে একসময় কোমরের কাছে নিয়ে এলো। না, জল কেবল বাড়ছে। সে শাড়ি খুলে মাথার ওপর তুলে একটা গোসাপের মতো জলে ভেসে পড়ল। এক কাপড় জোটনের, ভিজা কাপড়ে রাত্রিবাস বড় কষ্টের। ঝোপ জঙ্গলের ফাঁক দিয়ে জোটন দেখল নরেন দাসের বারান্দায় একটা কুপি জ্বলছে। পুবের ঘরে কোনো তাঁতের শব্দ হচ্ছে না। অমূল্য ওদের তাঁত চালায়। অমূল্য বাড়ি গেলে তাঁত বন্ধ থাকে, তাছাড়া সুতা পাওয়া যাচ্ছে না বাজারে। তার জন্য নরেন দাস রাতে তাঁত বন্ধ করে রাখতে পারে। এখন আর জোটন নলি ভরতে পারছে না। জোটন অনেক কষ্টে একটা চরকা কিনে যখন 2 পয়সা বেশ কামাচ্ছিল, যখন ভাবল হিন্দু বাড়ির বউদের মতো ছোট একটা কাঁসার থালা কিনে বড়লোক হবে, এবং যখন সুতার মোড়া 2 পয়সা থেকে 4 পয়সা হয়ে গেল এবং একজন ফকিরকে পোষার ক্ষমতা হচ্ছে, তখন কিনা বাজারে সুতা পাওয়া যাচ্ছে না। জোটন জল কাটছিল, 2 হাতে ব্যাঙের মতো জলের ওপর ভেসে যাচ্ছে। হাত পা জলের ভিতর ফুটকুড়ি তুলছে। এই গরমে জলের ঠান্ডাটুকু, আকাশের স্বাচ্ছন্দ্যটুকু এবং পূব দিকের বড় চাঁদের হাসি জোটনের ভিতর কতদিন পর মাসুল তুলতে বলছে। আকণ্ঠকে শরীরে এখন কত রকমের শখ জাগছে। দূরের মাঠে একটা আলোর ফুলকি, সামনে সব পাটের জমি, পাট কাটা হয়ে গেছে, জল স্বচ্ছ। হাওয়ায় জল থই থই করছে চারদিকে। স্বচ্ছ জলে জোটন শরীরের উত্তাপ ঢালছিল। যেন কতকাল গাজীর গিদের বায়নাদারের মতো সূর্যের উত্তাপ না পেয়ে অবসন্ন। সে সময় এক মুখ জল নিয়ে আকাশমুখো ছুঁড়ে দিল। বলল, আল্লাহ, তোর দুনিয়ায় আমার কি কামড়া থাকলো কদিনই। আকাশে জ্যোৎস্না, জলে শাপলা শালুক রয়েছে, আর মাঠ শেষে আমজামের ছায়া প্রতিবিম্ব সৃষ্টি করছে। শাপলা ফুলের মতো সে জল থেকে মুখটা তুলে 2টো মান্দার গাছ অতিক্রম করতেই দেখল গোপাটের বটগাছটার নিচে একটা হ্যারিকেন এবং নৌকার ছায়া, একটা মানুষেরও যেন। সে তাড়াতাড়ি জলের ভিতর হারিয়ে যাবার জন্য ঘাসের বনে শরীর আড়াল করে দিল। কিন্তু পালাবার সময় জলের শব্দ, বুঝি একটা মাছ পালাচ্ছে, অথবা বড়শিতে, বোয়ালের বড়শিতে বড় বোয়াল মাছ আটকে গেছে। মানুষটা নৌকা নিয়ে মাছের খোঁজে এসে দেখল কে এক মানুষের মতো ঝোপে জঙ্গলে জলের ভিতর ভেসে যাচ্ছে। জোটন তাড়াতাড়ি গলা পর্যন্ত জলে ডুবিয়ে শ্যাওলার জঙ্গলে শরীর লুকোতে চাইল, কিন্তু পারল না। ওর মুখের ওপর লণ্ঠন তুলে মঞ্জুর বলছে, জোটন তুই? জোটন শরমে চোখ বুজে ফেলল। চোখ বুঝেই বলল, হ, আমি। কই গেছিলি? গেছিলাম ঠাকুর বাড়ি, পথ সার যাই। মঞ্জুর জলের ভিতর ওর অবস্থা বুঝে মুখ ঘুরিয়ে নিয়েছিল। সে মুখ ফেরালো না, অথচ বলল, আমি ভাবলাম বুঝি একটা বড় মাছ বড়শিতে ধরা পড়ছে। আর কিছু ভাবস নাই? আর কি ভাবমু, বলে সে নৌকাটার উপর বসল। কেন, অন্য কিছু ভাবন যায় না? তুই এদিক কেন? বলে জোটন চোখ খুলল। কথাবার্তায় যেন সংকোচ কেটে গেছে। দেখল মঞ্জুর খালি গায়ে, পরনে অত্যন্ত মিহি গামছা, তাও জলে ভিজে খানিকটা উপরে উঠে গেছে। মঞ্জুর কিছুতেই জোটনের দিকে তাকাচ্ছে না। জোটনের ভারী হাসি পেল। তোর তো মেলা পয়সা, একটা বড় গামছা কিনতে পারোস না?
মঞ্জুর বলল, তুই যা দিনি। যামু না তো কি করবি? জোটনের ভিতর ইচ্ছাটা বড় চাড়া দিচ্ছে। কি আবার করমু? সে তার এই পরিস্থিতির জন্য অজুহাত দেখালো। বলল, হাইজাদি গেছিলাম ওষুধ আনতে, ফিরতে রাইত হইয়া গেল। গোপাটে আইসি বড়শিতে মাছ লাগছে কিনা দেখতে, আইয়া দেখি তোর এই কাণ্ড। জ্যোৎস্না রাইতে জায়গাটারে আইনধার কইরা আছোস, তোর লাগি দেখা হইব জানলে তখন পইরা আইতাম। মঞ্জুর জোটনের সমবয়সী। শৈশবের কিছু ঘটনা উভয় এ সময় স্মরণ করতে পারল। একদা শৈশবে এইসব পাট ক্ষেতের আলে আলে ওরা ঘুরে বেরিয়েছে। জোটন সেই সব স্মৃতির কথা স্মরণ করতে চাইল, অথচ সংকোচ বোধে কিছু বলতে পারছে না। 2 সালের অধিক এই শরীর জ্বলে জ্বলে খাক। জোটন কাতর গলায় বলল, পদ দে যাই। তরে ধইয়া রাখছি আমি। জোটন এই জল দেখে, রাতের জ্যোৎস্না দেখে এবং আকণ্ঠ ভোজনে কি যে তৃপ্তি শরীরে, জোটন কিছুতেই নৌকা অতিক্রম করে সাঁতার কাটতে পারল না। শরীর ওর ক্রমে কেমন জলের ওপর ভেসে উঠছিল। জলের ওপর ব্যাঙের মতো যেন একটা সোনালি ব্যাঙ জোনাকি খাবার জন্য জলে ভেসে হাঁ করে আছে। মঞ্জুর কোনো কথা বলছে না দেখে সেই বলল, আসমানের চাঁদের লাখান তোর মুখখান, কিন্তু দেখা তো এখন মনে হয় অমাবস্যার আইনধাইর রাইত, জ্যান ডরে শুকাইয়া গেছে। শুকাইয়া গেছে তরে কইছে? মঞ্জুরও রুগ্ন বিবির মুখটা স্মরণে এনে কিঞ্চিত বিব্রত বোধ করল। দীর্ঘদিন বিবির রুগ্ন শরীর ওর গরম কলজের ভিতর জল ছিটাতে পারেনি। শুধু মঞ্জুর জ্বলছে জ্বলছে। একটা স্বাদের যে শখ ছিল না তা নয়, তবু মঞ্জুর বিবিকে যথার্থই ভালোবাসে। মঞ্জুর অনেক কষ্টে যেন বলল, পারবি আন্ধাই রাইত আলো করতে? এবং মঞ্জুর মুখ ফেরাতেই আবার শরীরটাকে জলের ভিতর জোটন ডুবিয়ে দিল। সামনে পিছনে জলজ ঘাস বেশ আবরু সৃষ্টি করছে। জোটন এই জলজ ঘাসের ভিতর মঞ্জুরকে নিয়ে ডুব দিতে চাইল, আর মঞ্জুর সহ্য করতে না পেরে 2 হাতে যেন একটা মরা মাছ নৌকায় তুলে আনছে। টানতে টানতে নৌকার পাটাতনে তুলে ফেলল। কিছুক্ষণ পরে পাট ক্ষেতের ফাঁক দিয়ে কেমন একটা কান্নার শব্দ গ্রাম থেকে ভেসে আসতে থাকলো। জোটন শুনতে পাচ্ছে, মঞ্জুর শুনতে পাচ্ছে। নৌকার ওপর কিছু পোকা উঠছিল। ধানের জমিতে চাঁদের আলো বড় মায়াময়। সুখ অথবা আনন্দ এই পাটাতনে এখন গড়াগড়ি খাচ্ছে। সব দুঃখ ভেসে যাচ্ছিল জলে, সব উত্তাপ চাঁদের আলোর মতো গলে গলে পড়ছে। ইচ্ছার সংসারে মঞ্জুর পুতুল সেজে বিবির মরা মুখ দেখতে দেখতে বলল, ক্যাডা কান্দেলা? মনে হয় তগ বাড়ি থাইকা আইতাছে, তবে বিবিটা বুঝি গেল। জোটন দেখল পক্ষাঘাতগ্রস্ত রোগীর মতো মঞ্জুরের মুখ। সব উত্তাপ এখানে ঢেলে দিয়ে মঞ্জুর হাউ হাউ করে কাঁদছে আর নৌকাটা বাইছে। কুকুরটাকে ফেলে দিয়ে গেছে কারা? জলের ভিতর ফেলে দিয়ে নৌকা নিয়ে পালিয়ে গেছে। কুকুরটা আপ্রাণ বাঁচার জন্য জলে সাঁতার কাটছে, কোনো রকমের নাকটা জাগিয়ে রেখেছে জলে। তারপর মনে হলো টান মতো জায়গা। কুকুরটা সামান্য উঠে দাঁড়ালো। না, দূরে কোনো গ্রাম দেখা যাচ্ছে না। হতাশায় চোখ মুখ কাতর। শেষ বর্ষা এখন। জল ধান ক্ষেত থেকে পাট ক্ষেত থেকে নেমে যাচ্ছে। পাগল ঠাকুর এখন নৌকাটাকে আলে আলে টেনে নিচ্ছিলেন। সোনা পাটাতনে হামাগুড়ি দিয়ে এগোচ্ছে। ধান গাছ হেলে পড়ছে। শ্রাবণ ভাদ্রের সেই স্বচ্ছ ভাবটুকু আর নেই। জল ঘোলা, জলে পচা গন্ধ উঠছে। দুধারে কাদা জল, শামুক পচা দুর্গন্ধময় জলজ ঘাস। নৌকাটাকে কবিরাজের জমিতে ঢুকিয়ে দিতেই মনে হলো একটা কুকুর দাঁড়িয়ে আছে, চোখে মুখে কাতর চেহারা। কুকুরটা পাগল ঠাকুরকে দেখে বলল, ঘেউ। পাগল ঠাকুর দাঁড়ালেন, তারপর পুরনো কায়দায় হাত কচলে বললেন, গ্যাত চোরেত শালা। কুকুরটা ফের বলল, ঘেউ। পাগল ঠাকুর বললেন, গ্যাত চোরেত শালা। জল কম বলেই আলের একপাশে দাঁড়িয়ে থাকতে পারছে কুকুরটা। একপাশে দাঁড়িয়ে ওদের যাওয়ার জায়গা করে দিয়েছে। কুকুরের এই ভদ্রতাটুকু পাগল ঠাকুরের ভালো লাগলো। তিনি আর তাকে মন্দ কথা বললেন না। তিনি পাশ কাটিয়ে নৌকা টেনে নেবার সময় কি মনে হতে পিছনে তাকালেন।
কুকুরটা অবোধ বালকের মতো তাকিয়ে আছে। তিনি এবার আদর করার ভঙ্গিতে মুখে এক ধরনের শব্দ করতেই জলের ভিতর ছপ ছপ শব্দ তুলে কুকুরটা পাশে এসে দাঁড়ালো। পাগল মানুষ মনীন্দ্রনাথ কুকুরটার মুখে চুমু খেলেন এবং নৌকায় তুলে বললেন, গ্যাত চোরেত শালা। কুকুরটা পাটাতনের একপাশে দাঁড়ালো, গা ঝাড়ল, তারপর লম্বা হয়ে আড়মোড়া ভাঙল এবং জিভটা বের করে রাখল কিছুক্ষণের জন্য। পাগল ঠাকুর এবং সোনাকে দেখতে দেখতে হাঁপাচ্ছে, কুকুরটার লেজ নাড়ছে অনবরত। মনীন্দ্রনাথ তখন লগি মারছেন। মনীন্দ্রনাথ শালুকের ফল তুলে খেলেন, ফল ভেঙে সোনাকে খেতে দিলেন। সোনা শক্ত জিনিস এখনো খেতে পারে না, সে খেতে গিয়ে বিষম খেল। ওর চোখ মুখ লাল হয়ে উঠেছে। তিনি ওকে কোলে নিয়ে একটু আদর করলেন। দুটো জমি পার হলে হাসান পীরের দরগা। শীতের শেষে তিনি এখানে ঘুরে গেছেন। তখন পীরের মেলা ছিল, সিন্নি ছিল। গ্রাম পার হয়ে মানুষেরা এসেছিল এবং মোমবাতি জেলে সওদা করে ঘরে ফিরেছিল। এখন কোনো মানুষের সারা শব্দ নেই, শুধু ভাঙা মসজিদ এবং পীর সাহেবের কবরের পাঁচিলে কয়েকটা কাক অনবরত উড়ছে। সোনার কিছুতেই কান্না থামছে না। তিনি এক হাতে সোনাকে বুকে নিয়ে অন্য হাতে লগি বাইতে থাকলেন। হাসান পীরের নির্জন দরগাতে নৌকা ভিড়িয়ে একসময় ভিতরে উঠে গেলেন। কাকগুলি পাঁচিলের উপর চিৎকার করছে। পীর সাহেবের কবরের পাশে পলাশ গাছটা এখনো তেমনি আছে। পাগল মানুষটাকে দেখে কাকগুলি পলাশ গাছের উপর এসে বসল। ঝোপ জঙ্গলের ভিতর থেকে দূরের মাইনর স্কুলটা দেখা যাচ্ছে। মনীন্দ্রনাথ হেঁটে হেঁটে একদা এই বিদ্যালয়ে বিদ্যাভ্যাস করতে আসতেন। ভিটে মাটির মতো এই জমিটা উঁচু। কয়েকটা আম গাছ, কিছু পাকপাকালি, বেত ঝোপ, কাঁকড়া, সাপ এবং মোত্রা ঘাসের জঙ্গল নিয়ে পীর সাহেব কবরের নিচে ঘুমোচ্ছেন। বন্যার জল পীর সাহেবকে ছুঁতে পারে না। তখন অদূরে নদী নালায় কচ্ছপেরা পর্যন্ত নরম মাটির খোঁজে পীর সাহেবের কাছে চলে আসে। ডিম পাড়ার জন্য আশ্রয় চায়, ডিমে তা দেবার জন্য আশ্রয় চায়। অঘ্রাণ মাস, বেলা পড়তে দেরি নেই। সোনা তখনও কাঁদছিল। কুকুরটা ওদের পায়ে পায়ে হাঁটছে। কবরখানায় দুটো একটা পাতা ঝরে পড়ল। হেমন্তের শীত ভাবটা সকল ঘাস, পাখি এবং পীর সাহেবের পাঁচিলের গায়ে জড়িয়ে আছে। পাঁচিলের নিচে কত রকমের গর্ত, কবরের বেদি থেকে ভাঙা কাঁচ আলগা হয়ে আছে। মনীন্দ্রনাথ সোনাকে কোলে নিয়ে এই পাঁচিলের চারদিকে ঘুরতে থাকলেন। কাকগুলি নির্জন নিঃসঙ্গ দরগায় সহসা মানুষ দেখে কেমন ক্ষেপে গেল। ওরা মনীন্দ্রনাথের মাথার উপর ঘুরে ঘুরে উঠতে থাকল। কতদিন অথবা দীর্ঘ সময় বাদে মনীন্দ্রনাথ পীর সাহেবের দরগাতে এসেছেন। কতদিন অথবা দীর্ঘ সময় বাদে মনীন্দ্রনাথ পীর সাহেবকে গলায় দড়ি দিয়ে মরার কারণটা জিজ্ঞাসা করতে চাইলেন। সোনা এখন আর কাঁদছে না। পাগল ঠাকুর সোনাকে ঘাসের ওপর শুইয়ে দিলেন। কুকুরটা এতক্ষণ পায়ে পায়ে ঘুরছিল। মনীন্দ্রনাথ সোনাকে রেখে একটু হেঁটে গেলেন সামনে। কুকুরটা সোনার পাশে বসে থাকলো, এতটুকু নড়ল না। ঘাসের ওপর শুয়ে সোনা হাত পা ছড়িয়ে এখন খেলছে। মনীন্দ্রনাথ যেন কোথায় যাচ্ছেন। তিনি পাঁচিলের দরজা টপকে ভেতরে ঢুকে গেলেন এবং বললেন, গ্যাত চোরেত শালা। যেন বলতে চাইলেন, পীর সাহেব, তোমার দরগাতে মেলা বসেছে। তুমি হিন্দু মুসলমান সকল মানুষের পীর, তুমি গলায় দড়ি দিলে কেন? বলে বেদিটার পাশে এসে দাঁড়ালেন এবং একটা শুকনো ডাল এ সময় অন্য পাশে ভেঙে পড়ায় তিনি দেখলেন ছাতিম গাছের মগ ডালে কিছু শকুন বাসা বেঁধেছে। পাগল মানুষ বললেন, গ্যাত চোরেত শালা। বলার ইচ্ছা যেন পীর সাহেব ভিতরে আছেন। তিনি বেদিটার পাশে বসলেন এবং কান পাতলেন মাটিতে। পীর সাহেবের মুখটা মনে করতে পারছেন। বুড়ো অথর্ব তখন পীর সাহেব। মনীন্দ্রনাথ দূরের বিদ্যালয় থেকে পাঠ নিয়ে ফেরার পথে এই দরগাতে এসে পীর সাহেবের দাড়িগোঁফবিহীন মুখটা দেখতেন এবং সেই পীর সাহেব একদিন কেন যে রাত্রে গলায় দড়ি দিয়ে ছাতিম গাছটায় ঝুলে থাকলেন। হায়, ঈশ্বর জানেন এমন মানুষ হয় না এবং কথিত ছিল পীর সাহেবের আহারের প্রয়োজন হতো না। পীর সাহেবের হুঁকো কোলকে কোমরে বাঁধা থাকত। তিনি এই দরগার চারপাশে ঘুরতেন শুধু, এবং রাতের অন্ধকারে যখন দূরে দূরে শুধু ইতস্তত গয়না নৌকার আলো
দূরে দূরে সব গ্রাম গভীর মায়ায় আচ্ছন্ন। তখন তিনি শাক পাতা অথবা পুরনো ছাতিম গাছের ডাল বেয়ে উঠে শকুনের ডিম অন্বেষণ করতেন। কচ্ছপেরা এই দরগাতে অথবা খালের ধারে হেমন্তের শেষে শীতের প্রথম ডিম পেড়ে রেখে যেত, তাও অন্বেষণ করে ঘরে তুলে রাখতেন। এখন আর সেসব শাক পাতার গাছ এই দরগাতে নেই, হেজে মজে গেছে। বর্ষাকাল গেছে বলেই দরগার চারধারে নানান রকম আগাছার জঙ্গল, কিছু ঘাসের চিহ্ন। নরম ঘাসে সোনা ঘুমোচ্ছে। এই সময় সোনার কথা মনে হওয়ায় তিনি পাঁচিলের কাছে এসে দাঁড়ালেন। যখন দেখলেন সোনা ঘাসের ওপর শুয়ে ঘুমোচ্ছে, কুকুরটা পাহারায় আছে, তখন তিনি ফিরে এলেন। পাঁচিলটার ভিতরের দিকে প্রচুর জায়গা, বড় বড় গর্ত। কবর থেকে ঢাকনা খুলে কারা মানুষ তুলে নিয়ে গেছে। বড় বড় শান পড়ে আছে, শান দিয়ে ঢেকে দিলেই একটা মানুষ গায়েব। কেউ জানবে না শানের নিচে একটা মানুষ আটকা পড়েছে। প্রচুর জায়গা দেখে ঘর করে এখন কেমন এই দরগায় বসবাসের ইচ্ছা মনীন্দ্রনাথের। মেলার সময় যেখানে মোমবাতি জেলে দেওয়া হয়, পীর সাহেবের নামে সিন্নি চড়ানো হয়, সেই জায়গাটুকু শুধু পরিষ্কার। সেই জায়গাটুকুতে দূর্বা ঘাস এবং সেই জায়গাটুকুতেই একটা কুঁড়ে ঘর ছিল। ভাঙা হাঁড়ি কলসি ছিল, কিছু দ্রব্য গুণ ছিল পীর সাহেবের, যার দৌলতে হাসান চোর ফকির হলো এবং একসময় পীর বনে গেল। মালা তাবিজ নানান রকমের হার সংগ্রহের বাতিক ছিল হাসানের। গোড় দেবার সময় সবই ওর কবরে দিয়ে দেওয়া হয়েছে। এখন লম্বা বেদির ওপর শকুনেরা শুধু হাগছেই। কাক এবং অন্য পাকপাকালি, যেমন শালিকের কথাই ধরা যাক, বড় বেশি ভিড় করছে এই দরগাতে। আর এই হাসান পীরই বলেছিলেন, তরজা চক্ষু মনি, চক্ষুতে কয় তুই পাগল বই না যাবি। খিজে কন পীর সাহেব? আমি ঠিক কথাই কই ঠাকুর, তোর সব লেখাপড়া মিছা। পীর পয়গম্বর হইতে হইলে তোর মতো চক্ষু লাগে, তোর শরীর মুখ লাগে। তবে মত চক্ষু না থাকলে পাগল হন যায় না, পাগল করণ যায় না। আর ফোর্ট উইলিয়ামের র্যাম্প্যাটে বসে পলিন বলতো, তোমার চোখ বড় গভীর, বড় বিষণ্ণ মনি, ইয়োর আইজ আর গ্লুমি। অথবা বোটানিক্যালের পুরনো বটের ছায়ায় পলিন বব কাটা চুলে বিলি কেটে মিহি ইংরেজিতে উচ্চারণ করত, এসো আমরা দুজনে একসঙ্গে বসে কিটসের কবিতা আবৃত্তি করি। দেয়ার্স নান আই গিভ টু লিভ বিহাইন্ড বাট অনলি দি। তখন দূরের নারকোল গাছ অথবা গঙ্গাবক্ষে জাহাজের বাঁশি এবং সমুদ্র থেকে আগত সব পাখিদের পাখার শব্দ উভয়কে অন্যমনস্ক করত। ওরা তখন পরস্পর নিবিষ্টভাবে পরস্পরকে দেখত। কবিতা উচ্চারণের পর পাখির পালকের মতো উভয় হালকা এক বিষণ্ণতায় ডুবে থেকে কথা বলতো না। পলিন বলতো, চলো এইসব জাহাজে উঠে আমরা অন্য কোনো সমুদ্রে চলে যাই। মনীন্দ্রনাথ এই দরগায় বসে সেই সব স্মৃতিতে এখন কাতর হচ্ছিলেন। তার ইচ্ছার ঘরে পলিন, 1925-26 সাল। পলিন তখন তরুণী। প্রথম মহাযুদ্ধে পলিনের দাদার মৃত্যু এবং সেই পরিবারে কোনো রাতের আধারে মোমবাতির সামনে যীশুখ্রিস্টের ছবি হাঁটু গেড়ে পলিনের বসে থাকা, কী সব স্মৃতি যেন বারবার মাথার ভিতর উঠে আবার মিলিয়ে যায়। মনীন্দ্রনাথ কিছু মনে করতে পারেন না। তার কেবল এখন ভালো মানুষের মতো কথা বলতে ইচ্ছা হচ্ছিল এই দরগার মালিক হাসান পীরকে বলতে, আবার সেখানে ফিরে যেতে পারি না পীর সাহেব। অথচ কথা বলার সময় সেই এক উচ্চারণ। আর এই সময় পাখিরা উঠতে থাকলো। হেমন্তের রোদ নেমে গেছে। বর্ষার জল এখন জলা জমিতে হাঁটু জলে এসে থেমেছে। ছোট ছোট চাঁদা মাছ, বইচা মাছ ধানের গুঁড়িতে ল্যাজ নেড়ে শ্যাওলা খাচ্ছে। শীতের এই আমেজ সকল প্রাণীর জীবনে শুভ এক বার্তা বয়ে আনছে। তবু অনেক মোত্রা ঘাস পেরিয়ে, অনেক বন জঙ্গল পেরিয়ে, নদী নালা অতিক্রম করে শুধু সেই ফোর্ট উইলিয়াম দুর্গ, তার সবুজ মাঠ এবং গম্বুজের মাথায় জালালি কবুতর উঠছে। মনীন্দ্রনাথ দরগার বেদিতে বসে এখন দুর্গের মাথায় সূর্য দেখছেন। যেন পলিন সেই সূর্যের আলো এই অবেলায় দরগার মাঠে ছড়িয়ে দিচ্ছে। সোনা বসে নেই, অথবা হামাগুড়ি দিয়ে সোনা এগিয়েও যাচ্ছে না। সে ঘুমিয়ে পড়েছে। কুকুরটা বসে রয়েছে, নড়ছে না, তবুও যেন কেমন ঘুম পাচ্ছে।
কুকুরটা চোখ বুজেছিল। মনীন্দ্রনাথ আরও দেখলেন হেমন্তের রোদ খুব সরু হয়ে পাঁচিলের গায়ে লেগে আছে। সোনার জলের মতো এই রেখা চিকচিক করছে। মনীন্দ্রনাথ পলাশের ডাল ফাঁক করে আকাশের ভিতর মাথা গুঁজে দিলেন এবং সেই আলোর জল যেখান থেকে ঝরে পড়ছে তাকে দু হাতে ধরতে চাইলেন। বড় উষ্ণ মনে হচ্ছে সেই আঁধারকে, সুতরাং লাফ দিয়ে পাঁচিল টপকালেন। তারপর দু হাত ওপরে তুলে সেই আলোর ঘর সূর্যকে ধরার জন্য ছুটতে থাকলেন। অথচ যত এগোচ্ছেন সূর্য তত ক্রমশ দূরে সরে যাচ্ছে। ঘাস জঙ্গল পার হলেই দরগার জমি শেষ। তিনি ক্রমশ মাঠে নেমে যেতে থাকলেন। মাঠে হাঁটু জল, জল ভেঙে এগুতে থাকলেন। যেন ওই সূর্য পালিয়ে যাচ্ছে যে রথে, তিনি সেই রথে এখন উঠে যাবেন এবং অশ্বের বলগা ধারণ করবেন। তারপর সূর্যকে নিয়ে সেই যে নিরুদ্দেশে যেখানে পলিন এখন ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে, আর তা যদি না হয় এই সূর্যকে এনে অশ্বত্থের ডালে ঝুলিয়ে দেবেন। এই ধরিত্রীর সব লাঞ্ছনা দূর করতে অন্ধকার সরিয়ে দিয়ে সূর্যকে ধরে আনবেন। অর্থাৎ তিনি যেন ধরিত্রীকে সব কলুষ কালিমা থেকে রক্ষা করার জন্য অথবা এক প্রিয় নিদর্শন রাখার জন্য পাগলের মতো ধান ক্ষেত, শীতল জল এবং খাল বিল সাঁতরে যখন ট্যাবার পুকুর পাড়ে উঠলেন, তখন দেখলেন সূর্য পলাতকের মতো গাছগাছালির অন্য প্রান্তে নেমে গেছে। তিনি সূর্যকে ওপারে বিলের জলে অদৃশ্য হতে দেখে ভেঙে পড়লেন। পরাজিত সৈনিকের মতো একটা গাছে হেলান দিয়ে যেন বন্দুকের নল হাতে রেখেছেন এমন ভাবের এক ভঙ্গি টেনে দাঁড়িয়ে থাকলেন। চারপাশে রাতের সব কীট পতঙ্গের আওয়াজ, আর তার সঙ্গে অতি দূর থেকে আগত এক শিশু কান্না। তার মাথার ভেতর ফের যন্ত্রণা হতে থাকল। পিছনে যেন কি ফেলে এসেছেন, একেবারেই মনে করতে পারছেন না। এত দূর থেকে কান্না সেই শিশুর, মনে হয় মাঠময় হাজার শিশু উচ্চরোলে কাঁদছে। তার কিছুই মনে পড়ছে না। কর্দমাক্ত পথে তিনি বাড়ি ফিরে যাবেন। পথটা তার খুবই চেনা। চারিদিকে অন্ধকার নেমে আসছে, অথচ দূর থেকে আগত শিশু কান্নার জন্য ব্যথিত হচ্ছিলেন। বিকেলে সোনা যে একা বসে বসে বারান্দায় খেলছিল, পাগল জ্যাঠামশাইয়ের সঙ্গে ভাঙা ভাঙা কথা বলছিল, এবং তিনি যে তাকে আদর করে নিয়ে পাড়া বেড়াতে বের হয়েছেন সকলের অলক্ষ্যে নৌকা নিয়ে। সোনা, দেখো কত জমিন মাঠ, এই মাঠ এবং জমির ভিতর তুমি বড় হবে। এই তোমার জন্মভূমি, মায়ের চেয়ে বড়, ঈশ্বরের চেয়ে সত্য এই ঘাস ফুল মাটি। অথচ এখন কিছুতেই সেসব তিনি মনে করতে পারছেন না। কখন ঘর থেকে বের হয়েছেন, কে কে তার সঙ্গে ছিল। কুকুর, সোনা এবং পোষা নৌকাটা দরগার মাটিতে পড়ে থাকল। দরগার মাটিতে হাসান পীরের স্পর্শ ওদের জন্য থাকুক। ছাতিমের ডালে শকুনের আর্তনাদ এইসব নির্জন নিঃসঙ্গ গ্রামকে ভয় দেখাচ্ছে। আর মনীন্দ্রনাথ ঘরে ফিরেই দেখলেন সব মানুষ ছোটাছুটি করছে। প্রতিবেশীরা এসে জড়ো হয়েছে। সোনা কি করে নিখোঁজ হয়ে গেছে সংসার থেকে। ধন বউ ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। পাগল মানুষ বাড়ি একা ফিরেছেন, পোষা নৌকা আনেননি। ধন বউ, বড় বউ সকলেই কাঁদছিল। অন্ধ মানুষ মহেন্দ্রনাথ উঠোনে শক্ত হয়ে দাঁড়িয়ে আছেন। মনীন্দ্রনাথ বুঝলেন বাড়ি থেকে সোনা হারিয়ে গেছে। ওরা সকলে মিলে সোনাকে অন্বেষণ করছে। এবার মনীন্দ্রনাথ ধীরে ধীরে সব মনে করতে পারলেন। ধীরে ধীরে সকলের অলক্ষ্যে জলে নেমে গেলেন। হাঁটু জল ভেঙে যত এগুতে থাকলেন, তত কুকুরের আর্তনাদ স্পষ্ট হতে থাকল। তত তিনি বলতে চাইলেন যেন, হাসান পীর, তুই আছিস, তোর দরগা আছে, আমার সোনা তোর কাছে গচ্ছিত আছে। তিনি অন্ধকার পথে ছুটে চললেন। তিনি জল কাদা ভেঙে ছুটলেন। তিনি ঘেমে যাচ্ছেন, কাদা জলে মুখ শরীর ভরে যাচ্ছে। তিনি শুধু এখন কুকুরের ডাক অনুসরণ করে হেঁটে যাচ্ছেন। হাতে কোনো লণ্ঠন নেই, কোনো পরিচিত শব্দ পাচ্ছেন না। থেকে থেকে দূরে শেয়ালের আর্তনাদ। একটা কুকুর কি করে পারবে এত শেয়ালের সঙ্গে? সোনা, সোনা রে! কেমন ভালো মানুষের মতো মুহূর্তে আবেগ ভরে ডেকে ফেললেন, আমি তোকে জঙ্গলে ফেলে এসেছি। আর কিছু বলতে পারলেন না। আলো ছিল না, তবু নক্ষত্রের আলোকে তিনি পথ চিনে নিতে পারছেন। অবশেষে তিনি আরও কাছে গিয়ে বললেন, গ্যাত চোরেত শালা। তিনি জোরে জোরে একই উচ্চারণে ডাকলেন, অথচ কুকুরটা কাছে আসছে না। পাঁচিলের কোনো এক গহ্বর থেকে কুকুরটা যেন ডাকছে। তিনি ভিতরে ঢুকে দেখলেন
সোনা হামাগুড়ি দিচ্ছে আর কাঁদছে। কুকুরটা পাশে পাশে থাকছে। অনবরত কান্নায় ভেঙে আসছে গলা। শুধু গলাতে এখন একটা হিক্কার শব্দ। পাগল মানুষ মনীন্দ্রনাথ সোনাকে বুকে তুলে নিলেন এবং আদর করতে থাকলেন। সোনার হাত মুখ স্পর্শ করে অক্ষত সোনার শরীরের জন্য এক অপার আনন্দ, ধনবৌর মুখ, ব্যথিত সংসার আর কুকুরটাকে কাছে টেনে এক নতুন সংসার। বারবার তিনি কৃতজ্ঞতায় কুকুরটাকে চুমু খেয়ে কেমন পাগলের মতো ছুটে গিয়ে কোষা নৌকাটাতে উঠতেই শুনলেন একদল ধূর্ত শেয়াল পাঁচিলের পাশে হুক্কা হুয়া করছে। তিনি আকাশ এবং দরগার ভাঙা কাঁচের স্বচ্ছ ভাবকে মথিত করে হেসে উঠলেন। কুকুরকে বললেন, আকাশ দেখো। সোনাকে বললেন, নক্ষত্র দেখো। ঘাস, ফড়িং, ফুল, পাখি দেখো। জন্মভূমি দেখো। তারপর নিজে দেখলেন আকাশের গায়ে লেখা রয়েছে সোনার মুখ, পলিনের চোখ। কুকুরটা পাটাতনে দাঁড়িয়ে নীরবে লেজ নাড়ছে। আরও কিছুকাল পরে সোনা নিবিষ্ট মনে তরমুজ খেতে বসে মাটি খুঁড়ছিল। বেলে মাটি, সুতরাং সে অনেকটা মাটি তুলে ফেলল। সোনালি বালির চর এখনো শুকনো। চর পার হলে নদীর জল পাতলা চাদরের মতো তীর করে কাঁপছে। স্বচ্ছ জলে ছোট ছোট মালিনী মাছ ভেসে বেড়াচ্ছে। সোনা ছোট একটা নারকেলের মালার সাহায্যে জল নিয়ে এলো নদী থেকে। ছোট গর্তটা জলে ভরে দিল। যেহেতু নদীতে হাঁটু জল, পার হয় গরু, পার হয় গাড়ি, সেজন্য হাঁটু জলে নেমে একটা মালিনী মাছ ধরল সোনা। মাছটা অঞ্জলিতে রেখে সে নদী থেকে প্রথমে গর্তটার সামনে এসে দাঁড়ালো। জলে মাছটা ছেড়ে খরগোশের মতো মাথা উঁচু করে দিল তরমুজ পাতার ভিতর থেকে। দেখল দূরে ছোয়ের নিচে বসে ইসম দাদা তামাক খাচ্ছে। সোনার প্রতি অথবা তরমুজের প্রতি যেন সে লক্ষ্য রাখছে। সোনা তরমুজ পাতার আড়ালে নিজেকে আর একটু ঢেকে ফেলল। ছোট্ট শরীর সোনার, শরীরের রং বালির চরের মতো। সোনার পা খালি এবং এটা বসন্তকাল। নদীর চর থেকে বসন্তকালীন হাওয়া উঠে আসছে। বাতাস জোর বইছিল বলে তরমুজের পাতা ফাঁক হয়ে যাচ্ছে। সেজন্য পাতার ফাঁকে সোনার শরীর স্পষ্ট। পাতার ফাঁকে সোনাকে নিবিষ্ট মনে বসে থাকতে দেখে ঈষৎ চিন্তিত হলো ইসম। সে ভাবল, সোনাডা আবার বৈশা বৈশা তরমুজের লতা উপড়াইতেছে না তো? সে ছোয়ের ভিতর থেকে হামাগুড়ি দিয়ে বের হলো। ডাকল, সোনাকর্তা কই গেলেন? সোনা তাড়াতাড়ি পাতার ভিতর আরো লুকিয়ে গেল। প্রথমত সে একা একা বাড়ি থেকে এই জগতে চলে এসেছে। দ্বিতীয়ত সে একটা গর্ত করে নদী থেকে জল এনে পুকুর তৈরি করছে। পুকুর তৈরি করতে গিয়ে দুটো তরমুজের লতা উঠে এসেছে। এসব অপরাধ বোধ ওর মনে কাজ করছে। সে একবার পাতার ফাঁক দিয়ে মাথা উঁচু করে দেখল ইসম তাকে খোঁজবার জন্য এদিকেই আসছে। সোনা তাড়াতাড়ি পাতার ফাঁকে মাটির সঙ্গে মিশে হামাগুড়ি দিতে থাকল। ইসম যত ওর দিকে এগিয়ে আসছে তত সে পাতার আড়ালে উপরে উঠে জব ক্ষেতের ভিতর ঢুকে গেল এবং চুপচাপ বসে থাকল। ইসম যেখানে সোনাকে বসে থাকতে দেখেছিল এখন সেসব জায়গা নির্জন। দুটো তরমুজের লতা উপড়ানো, একটা ছোট্ট গর্তে কিছু জল এবং একটা মালিনী মাছ ভেসে বেড়াচ্ছে। জলটা ক্রমশ কমে আসছে। মাছটা যেন উঁকি দিয়ে ইসমকে দেখতে পেয়ে জলের ঘোলাটে অন্ধকারে লুকালো। ইসম ফের ডাকল, সোনাকর্তা আমার কই গেলেন? যেখানে নদীর পার ক্রমশ উঁচু হয়ে গ্রামের সঙ্গে মিশে গেছে সেখানে জবের ক্ষেত, গমের ক্ষেত। ক্ষেত পার হলে গোপাট, কবিরাজ বাড়ি, নীল রঙের ডাক বাক্স। এখন জব কাটার সময়। কিছু গাংশালিক জব গম খেতে উঠছে। ইসম ফের ডাকল, সোনাকর্তা কই গেলেন গ? আমি আপনার লগে পারি, আইয়েন কর্তা, আইলে কান্দে লইয়া নদী পার হমু। সোনা ডাক শুনতে পেল, কিন্তু আড়াল ছেড়ে সে এতটুকু নড়ল না। ইসমের সঙ্গে এখন ওর পলান্তি খেলার শখ যেন। সে জব ক্ষেতের ভিতর আরো ঘন হয়ে বসল। সে বসে বসে শুকনো ঘাস ছিঁড়তে থাকল। জব গাছ নড়ছিল।
ইসম জমির আল থেকে টের করতে পারছে সব। সে দ্রুত হেঁটে এসে জব খেতে ঢুকে সোনাকে সাপটে ধরল এবং বলল, এহনে যাইবেন কই গো কর্তা? সোনা হাত ছুটছিল জব ক্ষেতের ভিতর। ওর চিৎকারে জব গম ক্ষেত থেকে সব গাং শালিক বিকেলের রোদে উড়ে গেল। ওরা উড়ে উড়ে নদীর চরে নেমে গেল। সোনা বলল, না যামু না, আমারে সাইরা দেন। আপনারে আমি কিছু কইছি? আয়েন আমার লগে, ছয়ের নিচে বসুম, আসমান দেখমু। বলে সোনাকে কাঁধে তুলে হাঁটতে থাকলো ইসম। সোনার এখন আর পরাজিত ভাবটুকু নেই। সে কাঁধে পা দোলাতে থাকলো। সোনালি বালির নদীতে জল, কিছু নৌকা, কিছু গ্রামের মানুষ দেখল সোনা। বসন্তের বাতাস এখন জব গম খেতে ঢুকে অদৃশ্য হচ্ছে। নদীর পাড় ধরে যতদূর চোখ গেল শুধু জব গমের পাকা শীষ, কিছু হিজল গাছ এবং তার পাতা গাছের নিচে বিছানো শতরঞ্জের মতো। সোনা বলল, রাইতে আপনার একলা ডর করে না? না গো কর্তা, আল্লাহ ভরসা, ডরে ধরলে আল্লাহর নাম লই। নিশীতে যদি ধইরা লইয়া যায়? আমারে নিব না। নিব, দেখেন, নিশীতে ধরলে আপনি ট্যারও পাইবেন না। আমারে নিব না, নিশি বেডা আমার মিতা। তবে মায় যে কয় তুমি একলা কোনোখানে যাইও না সোনা, নিশীতে ধইরা লইয়া যাইব। নিশি নাকি ইচ্ছা করলে মার মতো হইতে পারে, আপনার মতো হইতে পারে। তা হইতে পারে, আমি আর কোনোখানে যাবো না। আর যাইয়েন না। এবার সোনা ইসমের মুখ দেখার চেষ্টা করল। চারপাশে মাঠ। ওর নানান রকমের ভয় ডরের কথা মনে হলো। জবের শীষ ওর শরীরে লাগছে, ওর শরীর চুলকাচ্ছিল। ইসমের কাঁধ থেকে নেমে সোনা তরমুজের ক্ষেতের ভিতর ঢুকে গেল। সে বলল, আমি একলা যামু না বাড়িতে, আপনার লগে যামু ইসম দাদা। তারপর সে তার প্রিয় মাছটিকে খুঁজতে থাকল। ইসমকে বলল, আপনি যান সইয়ের ভিতর, আমি পরে আইতাছি। সে একটা তরমুজের ওপর বসে গর্তের ভিতর মাছটাকে খুঁজতে থাকল। জলের নিচে মাছটা এখন লুকোচুরি খেলছে। সে গ্রামের দিকে তাকালো। বেলা পড়ে আসছে। তরমুজ গাছের ফাঁকে ফাঁকে রোদ জলের রেখার মতো বেয়ে বেয়ে নামছে। সে দেখল একটা বড় তরমুজ পাতার উপরে উঠে গেছে। সে দীর্ঘ সময় নদীর জলে সূর্যের আলো পড়তে দেখল। সে দীর্ঘ সময় বড় তরমুজটার উপর বসে আকাশের ভিন্ন ভিন্ন প্রান্তে মেঘের ছায়া দেখল এবং বিচিত্র রকমের সব পাখিদের গ্রামের দিকে উড়ে যেতে দেখল। ওর এখন উঠতে ইচ্ছা হচ্ছে না। ইসম বারবার ছইয়ের ভিতর থেকে ডাকছিল। তামাকের গন্ধ এদিকে নেমে আসছে। কিছু বালি হাঁসের শব্দ পেল সোনা, তবু সে উঠল না। সে নিবিষ্ট মনে নদীর চর দেখছে। বড় নির্জন এই অঞ্চলটা। একটা ভালুকের মুখ সে জব গমের খেতে দেখতে পেল। সে তাড়াতাড়ি ছইয়ের দিকে হেঁটে যাবার সময় মনে করতে পারল ভালুকের মুখটা ছবির বইয়ে দেখা, সুতরাং ভীত হবার মতো কোনো ঘটনাই যেন নেই। ছইয়ের ভিতর ঢুকে সোনা বলল, নিশিবাডা আমারও মিতা, আমি কেওরে ডরাই না। সোনা ছইয়ের নিচে ঢুকে কিছুক্ষণ লাফালো। মাচানের নিচে মাল সাথে তামাক খাবার জন্য ইসম আগুন ধরে রেখেছে। ধোঁয়া উঠছিল। বাইরে আইয়া বসেন, আসমানের নিচে কত সুখ দেখেন, ইসম বলল। ইসম পা ছড়িয়ে বসল। তরমুজ খেতে সোনা ওর কোলে বসে বলল, আমারে যে কইলেন কান্দে কইরা নদী পার কইরান, কই করলান না তো। দীর্ঘকাল থেকে সোনার নদী পার হবার ইচ্ছা, কিন্তু ইসম ওর কথায় রাগ করল না বলে মনে মনে অভিমান হতে থাকল। দূরে দূরে নদীর জল পাতলা চাদরের মতো কাঁপছিল। দুজন বোরখা পরা বিবিকে দেখল নদীর পাড় ধরে জব গম ক্ষেতের ফাঁকে চরে নেমে আসছে। সে এবার যথার্থই ভীত হল। সে এবার ইসমের খুব কাছে ঘন হয়ে বসল। ইসম দাদার সেই সব ভূতের গল্প মনে পড়ছে। দু চোখ সাদা, অন্য কোনো অবয়ব নেই। রাত্রিবেলা মায়ের বর্ণিত সেই সব রাক্ষস খক্ষসেরা বালির চরে সন্তর্পণে নেমে আসছে যেন। সে খুবই কাতর গলায় বলল,
এই সম দাদা, আমি মার কাছে যামু। যাইয়েন, আমার লগে যাইয়েন। না, আমি এখন যামু। দুজন বোরখা পরা বিবি নদীতে নেমে যাচ্ছে। পিছনে নয়া বাড়ির বড় মিয়া। সে বুঝল বড় মিয়া দুই বিবি, সুতরাং সে হাত তুলে ডাকল, ও বড় মিয়া, বড় মিয়া। বড় মিয়াকে ধরবার জন্য সে সোনাকে কাঁধে নিয়ে তরমুজ ক্ষেত অতিক্রম করতে থাকল। নদীর পাড় ধরে বড় মিয়া এগিয়ে আসছে। ইসম এখন বালির চর অতিক্রম করছে। এইসব ঘটনায় সোনা ভীত এবং বিব্রত। সে শুধু বলছে, আমি যামু না, মার কাছে যামু। অথচ সে দেখল ইসমের গলার আওয়াজে সেই অবয়বহীন কালো রঙের বোরখা দুটো পুতুলের মতো স্থির। সে বুঝল ক্রমশ ওরা পরস্পর পরস্পরের সম্মুখীন হচ্ছে। সে আবার বলল, আমার ডর করতাছে, আমি বাড়ি যামু। ইসম বলল, ও বড় মিয়া, একটু খাড়াও, তোমার বিবিগো দেখাইয়া লইয়া যাও। বোরখা পইরা যাইতাছে দেখা সোনা কর্তার ডরে ধরছে। বড় মিয়ার কুৎসিত বিভৎস মুখ, বসন্তের দাগ মুখে, একটা চোখ সাদা এবং মৃত। সোনা এবার ইসমকে খুব শক্তভাবে জড়িয়ে ধরল। বলল, আমি দুষ্টামি করুম না, আমারে সাইরা দেন। সোনার এমন কোথায় বড় মিয়া না হেসে পারল না। বলল, ধনকর্তার পোলা। হ। ইসমও হাসল। ডরান কেন, আপনি গো পুরানো আমলের চাকর। এখন সোনালি বালির নদীর জলে সূর্যের শেষ আলো সোনার রাজহাঁসের মতো দেখাচ্ছে। সেই কালো অবয়ববিহীন বস্তু দুটো নীরব এবং নিশ্চল, যেন কোনো জাদুকরের মন্ত্রগুণ এই দুই অপরিচিত প্রেতাত্মাকে বেঁধে রেখে ভূতের খেলা দেখাচ্ছে। সোনা ইসমকে শেষবারের মতো শক্ত করে জড়িয়ে ধরল। সার্কাসের সিংহের খেলা দেখার মতো এক অযাচিত ভয়, রোমাঞ্চকর সব দৃশ্য, বিসদৃশ্য অবয়ববিহীন অন্ধকার রঙের বস্তু দুটো এগিয়ে আসছে। ইসম বলল, এইবার তোমার দুই লবেজান বিবিরে দেখাও। সোনাকর্তার ডরডা ভাঙাইয়া দেও, দেখছো মুখে রা নাই। চারদিকে গমের ক্ষেত, পাড়ে পাড়ে লটকন গাছ, আর তেমনি গাছে গাছে নীলকণ্ঠ পাখিদের মতো শালিকেরা আশ্রয় নিয়েছে। কিচিরমিচির শব্দ, দূরে গাভীর ডাক, সূর্যের আলো তেমনি যেন সোনার রাজহাঁস। সেই আশ্চর্য বিস্ময়মুগ্ধ প্রকৃতির নীরবতার ভিতর বড় মিয়া তার দুই বিবির বোরখা তুলে দিল। আশ্চর্য মুখ এবং পাতলা গরম যুবতীদের। বড় মিয়ার দুই বিবি, দুর্গা ঠাকুরের মতো মুখ, গরম, নাকে নথ এবং পায়ের মলে ঝমঝম শব্দ। সোনার কাতর চোখ দুটো এখন নদীর জলে আধার রাতে নৌকার আলো যেন বিস্ময়ে চকচক করছে। ছোট বিবি বলল, আইয়েন কর্তা, কোলে আইয়েন। বলে ইসমের কোল থেকে সোনাকে নিজের কোলে তুলে নিল এবং মুখের কাছে মুখ রেখে বলল, কি দেখতাছেন বড় বড় চক্ষু দিয়া? সোনা কোনো জবাব দিতে পারল না। সে ছোট বিবির মুখ থেকে দৃষ্টি সরিয়ে নিল। ইসমকে দেখল। ইসম এখন বড় মিয়ার সঙ্গে ফসলের গল্প করছে। বড় বিবি বলল, কর্তা চলে নামাবো লগে। সোনা চোখ মুখ বুঝে বলল, না। সোনা ফের ছোট বিবির মুখের দিকে তাকালে, বলল, আমারে আপনার খুব পছন্দ লাগছে। হা গো বড় মিয়া, সোনা কর্তায় যে আমারে নজর দিতাছে। বলে খিলখিল করে হেসে উঠল। হাসি শুনে ইসম বলল, তোর হাসিটা আগের মতোই আছে। সহসা মনে পড়ার ভঙ্গিতে ইসম বলল, জাবিদা, তোর মায় কেমন আছেল? ভালোই আছে ভাই সাব। ছোট বিবি সোনার চিবুক ধরে বলল, কর্তা, আমারে নিকা করতে হইলে গালে বড় বড় দাড়ি রাখুন লাগবো। দাড়ি না হইলে শখ মজাইতে পারবেন না। বড় বড় চক্ষু হইছে, ভারী ভারী নাক মুখ হইছে, নদীর চরের মতো শরীরের রং হইছে, সব হইছে গো কর্তা, বড় খুবসুরত হয়েছেন, কিন্তু দাড়ি নাই গো গালে। বলে আর চোখে বড় মিয়ার দিকে তাকালো। বড় মিয়ার মৃত চোখটা পর্যন্ত এমন কথায় সজাগ হয়ে উঠল। ছোট বিবির তখন চোখে মানিক জ্বলছিল। হেসে বলল, ডর নাই, এবং সোনাকে বুকের সঙ্গোপনে রেখে ভাবল, আল্লাহ, সোনা কর্তার মতো একটা পোলা দেন। বড় মিয়া বলল, যাই ইসম ভাই, বেলা পইরা গেছে,
ঘরে ফিরতে রায় তৈব, সময় পাইলে যাইয়েন। ছোট বিবি বলল, ভাই সাহ নেন আপনার কর্তারে। বলে ছোট বিবি সোনাকে নিচে নামিয়ে রেখে মুখে বোরখা নামিয়ে দিল। তারপর ওরা চলতে থাকলো। ওরা নদীতে নেমে যাচ্ছে। ওরা জল অতিক্রম করে ওপারে উঠে গেল। বড় মিয়া আগে, ছোট বিবি বড় বিবির পেছনে, এবং সঙ্গে যেন ওদের রোদের ছায়া হেঁটে যাচ্ছে। সোনা ইসমের হাত ধরে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলো। বড় বিবির প্রতিবিম্ব জলে ভাসছে। ওরা নদীর পাড় ধরে হাঁটছিল। ওরা সরে যাচ্ছে ক্রমশ। সোনার কষ্ট হতে থাকলো। বড় বড় চোখ, দুর্গা ঠাকুরের মতো নাক মুখ, নাকে নথ, পায়ে খাড়ু, এখনো ঝমঝম শব্দটা কানে বাজছে। তারপর সেই ছবির ভাল্লুকটা আবার ওর চোখের ওপর ভেসে উঠল। সেই সমকে বলল, মায় কইছে আমার একটা বন্দুক কিনে দিবা। ইসমও যেন এতক্ষণ কি সব ভাবছিল। বড় বিবির যৌবনকাল অথবা অন্য কোনো প্রিয় ঘটনা ওকে কিছুক্ষণের জন্য অন্যমনস্ক করে রেখেছিল। এবং এও হতে পারে সূর্য ডুবছে, গাভী সকলের শব্দ এখন শোনা যাচ্ছে না, ঘাস নিয়ে মাঠ থেকে কামলা ফিরছে, সুতরাং ঘরে ফেরার সময় হলেই পঙ্গু বিবির কথা মনে হয়। বড় মিয়ার কপালে সুখ, দুই বিবিকে নিয়ে ঘরে ফিরছে। তখন সোনা বলছে, বন্দুকটা দিয়া আমি একটা ভালুক মারুম। ইসম এবারও কোনো জবাব দিল না। সে সোনার হাত ধরে তরমুজ ক্ষেতের ভিতর ঢুকে গেল। কয়েকটি বড় বড় তরমুজ তুলে ছইয়ের ভিতর রেখে দিল। তারপর ঝাঁপ বন্ধ করে বলল, লন যাই। সোনা মাচানের নিচে নেমে বলল, আমারে কান্দে লইয়া নদী পার হইবেন না? আইস থাকুক, সন্ধ্যা হইয়া আইতাছে, ধন মামি খোঁজাখুঁজি করব, তাড়াতাড়ি লন, বাড়ি যাই। তরমুজ ক্ষেত অতিক্রম করতেই সোনার মনে পড়ল ওর প্রিয় মালিনী মাছটা একা পড়ে আছে তরমুজের জমিতে। সে বলল, একটু খারণ, মাছটারে নদীর জলে সাইরা দিয়ে আসি। সোনা লাফ দিয়ে তরমুজের পাতা এবং ফল ডিঙিয়ে গেল। সে খুঁজে খুঁজে নির্দিষ্ট জায়গাটুকু খুঁজে পেল না। তখন হতাশ ভঙ্গিতে দাঁড়িয়ে থাকলো তরমুজের জমিতে। ইসম বারবার ডেকেও সাড়া পেল না। কাছে এলে কেমন ভারী গলায় সোনা বলল, মালিনী মাছটারে পাইতাছি না। ইসম সোনার হাত ধরে গর্তটার সামনে নিয়ে দাঁড় করালো। গর্তটাতে এখন জল নেই। মালিনী মাছটা বালি মাটিতে মুখ থুবড়ে পড়ে আছে। সোনা গর্তটার পাশে বসল। হাতের তালুতে মাছটাকে রেখে উল্টে পাল্টে যখন যথার্থই বুঝল মাছটা মরে গেছে, কেমন এক শোকার্ত চোখ নিয়ে চারিদিকে তখন তাকাতে থাকলো। ওর উঠতে ইচ্ছে হচ্ছে না এখন। মালিনী মাছের চোখ ওকে পীড়িত করছে, অথবা যেন ছোট বিবির মুখ। সে এবার ধীরে ধীরে মাছটাকে বালি মাটিতে শুইয়ে দিল, পাড়ের মাটি দিয়ে শরীর মুখ ঢেকে দিল, এবং একটা ছোট্ট তরমুজ পাতা ছিঁড়ে ওর কবরের ওপর ছাউনির মতো করে রেখে দিল। তারপর ঈশ্বরের কাছে ছোট এই মাছের জন্য প্রার্থনা করার সময় দেখল জব গম ক্ষেতের ফাঁকে বড় মিয়া তার সাদা মৃত চোখ নিয়ে তাকিয়ে আছে, যেন বলছে, হাউ মাউ কাউ, মানুষের গন্ধ পাও। অথচ সোনা দেখল সেই এক মাঠ, জব গম ক্ষেত, চরের বালিতে তরমুজের ঘন রং, এবং নদীর জলে অবেলার শেষ রোদ, আর নদীর ওপার থেকে বড় নিঃশব্দে সেই একটি মৃত চোখ মুখে দাড়ি নিয়ে এগিয়ে আসছে। সুতরাং সব ফেলে, ইসমকে ফেলে চরের জমি ভেঙে কেবল ছুটতে থাকলো সোনা। কেবল মনে হচ্ছে ওকে নিশিতে পেয়েছে। নিশির ডাকে সে এইসব নির্জন জায়গায় চলে এসেছে। সে ইসমকে পর্যন্ত গরুর ছানা ভেবে এই অপরিচিত জায়গা থেকে পালাতে চাইল। সে ছুটছে, কিন্তু বেশি দূর ছুটতে পারল না। জব গম ক্ষেতের আলে পথ হারিয়ে ফেলল। ওর ভয় মুখ শুকিয়ে গেল। সে জোরে কাঁদতে পারল না পর্যন্ত। সে ভয় বিবর্ণ। চারিদিকে জব গমের শীষ এবং তার শরীর দেখা যাচ্ছে না। সে ভয় চোখ বুজে যখন পথ খুঁজছিল, যখন যথার্থই অন্ধকার নেমে গেছে মাঠে এবং আশেপাশে শেয়ালেরা ডাকতে আরম্ভ করেছে, তখন ইসম সোনাকে বুকের কোমল উষ্ণতায় ভরে দিল। বলল, কর্তা, আপনি আমারে ফালাইয়া যাইবেন কই? এবার চোখ খুলল সোনা। দেখল সেই পরিচিত জায়গা, সেই প্রিয় বকুল গাছ, গাছের ছায়ায় অজস্র বকুল ফুলের গন্ধ। সোনা এবার নির্ভয়ে বলল, আমি কোনোখানে যাবো না ইসম দাদা, আপনার রাইখা কোনোখানে যাবো না।
আজ এ পর্যন্তই। উপন্যাসের ষষ্ঠ পর্ব নিয়ে অন্যদিন আসবো। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজকের মতন নমস্কার।